মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়। মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়। যুথিকামিনী কত কথা, যুথিকামিনী কত কথা গোপনে বলে মলয়ায়। মধুমালতি ডাকে আয়, মধুমালতি ডাকে আয়। কতগুলো গান এখন মধ্যে রিলিজ হয়েছে? আমার মৌলিক গান রিলিজ হয়েছে 8টা। এর মধ্যে আমার নিজেরই লেখা আছে 30টার উপরে গান লেখা আছে আমার নিজের লেখা 30টা গান। পুরো নাম কি? পূজা চক্রবর্তী। কতদিন গান শেখা হয়? আমার গান শেখা হচ্ছে আমার যখন 6 বছর বয়স, তখন থেকেই শুরু। এখন 20 চলছে। কদিন আগে তো একটা নাটকেও গান আসলো। হ্যাঁ, কতগুলো গান এখন মধ্যে রিলিজ হয়েছে? আমার মৌলিক গান রিলিজ হয়েছে 8টা। এর মধ্যে আমার নিজেরই লেখা আছে 30টার উপরে গান লেখা আছে আমার নিজের লেখা 30টা গান? আরে বাহ! সুরটাও নিজেই করেছি। আমার ইচ্ছা হচ্ছে যে আমি কম্পোজিশনটা করব, যেহেতু আমি দেখছি যে বাংলাদেশে মহিলা কম্পোজার নেই বললেই চলে। খুব কম, রাইট? তো গীতিকার সুরকারের সাথে যদি কম্পোজটা করি, এটা আমার মনে হয় আরো বেশি। আমি একটু শুনতেই চাই নিজের একটা। হ্যাঁ, অবশ্যই। তো আমার প্রথম যে গানটা আমি লিখেছিলাম সেটা 2022 সালে জুন 30 তারিখে। এটা একটা ফোক সং, তো আমি সেটা শোনার একটু চেষ্টা করছি। মনের মাঝে লুকাইলাম কত যতন করে, ভাবি নাই পালাইয়া যাবে এমনও করে। সেই সময় চাইতাম পাশে তোরে আমি খুব, একটা বারো পাই নাই কাছে দিয়া গেলি দো। এমন কষ্ট কেন দিলি আমার এই প্রাণেতে, তোরে লাগি পাগল আমি বোঝাই কেমনে। তোরে লাগি পাগল আমি বোঝাই কেমনে। বাহ! নাটকে যে গানটা এসছে? নাটকে যেটা এসছে ওটা হচ্ছে সাইয়েদ ভাইয়ের লেখা, তোমার মায়া নাটকটির নাম। তো সেই নাটকের গানের আমি 2 লাইন একটু শোনার চেষ্টা করছি। তোকে বলতে চাই ঠোঁটের কোণে জমানো সব গল্প কথা, ভেসে আয় তুই মেঘের রোদে উড়ে, শুনে যা সেই প্রেম কথা। অবাক প্রেমে ছুতে চায় মন, তোরই চোখের সাজবাতি বয়ে যায় সময় অগোছালো, একবার দে তুই অনুমতি। অবাক প্রেমে ছুতে চায় মন, তোরই চোখের সাজবাতি বয়ে যায় সময় অগোছালো, একবার দে তুই অনুমতি। অল্প কথায় তোকে খুঁজি, রূপকথার প্রেম মাখবো বলে, স্বপ্ন কথায় তোকে বুঝি ডুবি তোর মায়ার অবাক দলে। বাহ! একজন নতুন শিল্পীর জন্য কি গানে প্রতিষ্ঠিত হওয়াটা অনেক কঠিন? কঠিন বলতে গান হচ্ছে সাধনার একটা জিনিস, আমি যেটাকে বুঝি। এটা কঠোর পরিশ্রম না করলে হচ্ছে গানটা সম্ভব না। কারণ আমরা পড়াশোনা তো সবাই করি, এটা তো আমরা মুখস্থ করে পড়ে এটা শিখতে পারি, কিন্তু গানটা তো মুখস্থ করার ব্যাপার না। এটা হচ্ছে তাকে বুঝে করতে হবে, একটু প্রশিক্ষণেরও প্রয়োজন আছে। গানটা যদিও প্রতিভা থাকলেই তো হবে না, সেটাকে তো ফুটিয়ে তুলতে হবে, একটু পরিশ্রম অবশ্যই থাকবে। তবে সে যদি একজন ভালো টিচারের কাছ থেকে একটু পরামর্শ নিতে পারে, তাহলে অবশ্যই আমার মনে হয় সে সাকসেস হবে। এই যে এখন এত রকমের সোশ্যাল মিডিয়া এবং প্রচার মাধ্যম, এগুলোতে কি নতুন শিল্পীদের জন্য সুবিধা হলো নাকি আরো বেশি চাপা পড়ে যায়? সুবিধা হয়েছে, কারণ আমরা গ্রাম বাংলাতে অনেক প্রতিভা লুকিয়ে আছে, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো আমার মনে হচ্ছে ভালোই হয়েছে এটা।
আর যদি খারাপ দিকটা বলি, হ্যাঁ খারাপ দিকটা তো অবশ্যই আছে। অনেক সময় গানটির পজিটিভ দিকটা না বুঝিয়ে নেগেটিভ দিকটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যেরকম যেমন হচ্ছে যে আমরা বিভিন্ন রাইটারদের গান শুনছি, শ্রদ্ধেয় পাগল হাসান ভাইয়া আছে, আরও অনেকের গানই আমরা শুনছি, কিন্তু সেটাকে এখন বর্তমানে কাভার সং হিসাবে করা হচ্ছে বেশি। তবে এক্ষেত্রে ভুলের পরিমাণটাও যথেষ্ট রয়েছে। যদি ভুলের পরিমাণটা কমিয়ে প্রপারভাবে গানটিকে প্রেজেন্ট করা যায় তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে। আর অনেক গানই তো প্রতিদিন আপলোড হচ্ছে, হ্যাঁ অবশ্যই। পাবলিশ হচ্ছে, কিন্তু কোনো গানই তো 7 দিনের বেশি টিকে না। এটাই কারণ হচ্ছে আমি গানটাকে মনে করি কোয়ালিটিফুল হিসাবে। ভাইরাল তো ট্রেন্ড এটা স্বল্প সময়ের জন্য থাকবে, কিন্তু গানটা হচ্ছে চিরস্থায়ী একটা ব্যাপার। আমরা যেরকম শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর ম্যামের গান শুনেছি, বাংলাদেশের রুনা লায়লা ম্যামের গান শুনেছি, তো তারা হচ্ছে চিরস্থায়ী। তো একজন প্রতিষ্ঠিত চিরন্তন শিল্পী হতে গেলে তাকে হচ্ছে কোয়ালিটিফুল কাজ করতে হবে অবশ্যই। কারণ ট্রেন্ডের কাজ করলে সে ট্রেন্ড যতদিন থাকবে ততদিনই কাজটা করতে পারবে, কিন্তু আমার মনে হয় একজন শিল্পীর ট্রেন্ডকে ফলো না করে তার হচ্ছে বাস্তব জীবনকে ফুটিয়ে তুলতে হবে গানের মাধ্যমে। চিরস্থায়ীভাবে থাকতে গেলে কোয়ালিটিফুল কাজ করাটাই বেটার। এখন তো দেখি অনেক স্ট্রিমিং সাইট আছে যেগুলোতেও হ্যাঁ। প্রচুর গান হয় এবং মানুষ অনেক ভালো টাকা ইনকাম করে সেখান থেকে দেখি। এটা নিয়ে আপনার মত কি নতুন শিল্পী হ্যাঁ এটা হিসেবে? নিয়ে আমার বলার অবশ্যই আছে। যেহেতু বর্তমানে মনিটাইজেশন আইডি তো সবারই হচ্ছে, আহ, গান থেকে ইনকাম করছে, তো এটা হয়ে গেছে কি বর্তমানে গান সবাই করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, বাড়িতে বসে করছে ইনস্ট্রুমেন্টের সাথে। তো এখানে আমার মনে হচ্ছে যে গানটাকে তারা প্রপারলি করছে না। কিরকম? কারণ তারা হচ্ছে ডলারের নেশায় মত্ত। গানটাকে পুরোপুরিভাবে প্রেজেন্ট না করে তারা কোনোভাবে গানটাকে ভিউজের নেশায় আর কি, শেয়ার ভিউজ লাইকের পেছনে পড়ে আছে। কিন্তু এভাবে চলতে থাকলে পুরাতন শিল্পীদের গানগুলোকে অপমান করা হচ্ছে আমার মনে হয়। আর বর্তমানে যারা শুনে শুনে শিখছে তাদের জন্য একটু ক্ষতিকর। ওকে, এই যে একটা সময় বলা হতো যে আমাদের শিল্পীদের নিজেদের চলার উপায় নাই, টাকা পয়সা হয় না, এখন এত বেশি প্ল্যাটফর্ম, এখন অর্থনৈতিক অবস্থা কি মনে হয়? এখন অর্থনৈতিক অবস্থা, আমি বলবো যে শিল্পীদের অর্থনৈতিক অবস্থা সবসময় মিডিয়াম পজিশনে থাকে। তারা হচ্ছে যে হ্যাঁ তারা হচ্ছে খুব ভালো জীবনযাপন করে, কিন্তু আমার মনে হয় না যে তারা খুব বেশি ভালো থাকে। শিল্পী বলতেই আমরা কণ্ঠশিল্পী বলি, লেখক গীতিকার, সবার মনেই একটা চাপা একটা কষ্ট থাকে, যেটা থেকে মানুষ আর কি আগানোর ইন্সপিরেশনটা পায়। তো বাস্তব জীবনে সবাই আসলে আমার মনে হয় না যে সুখী। শিল্পীদের মনে অনেক বেশি দুঃখ থাকে। ওকে, আপনি গান শিখেছেন কার কাছে? আমি শ্রদ্ধেয় ভবেন্দ্রনাথ বিশ্বাস স্যারের কাছ থেকে আমার প্রথম শেখা। তারপর? তারপর ওখান থেকে আমি হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের 4র্থ বর্ষ করেছি, নজরুল সঙ্গীতের 4র্থ বর্ষ, আর উচ্চাঙ্গ সঙ্গীতের 3য় বর্ষ চলছে। আর নেক্সট ইয়ারে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিক যে কনফারেন্সটা হয় ওখানে অ্যাটেন্ড করতে যাচ্ছি। ওকে, প্রাতিষ্ঠানিক শিক্ষা না হয়ে কি গান শেখা সম্ভব বা এমন ধারণ অনেকে করা? আছে যে প্রতিভা আছে, ফুটিয়ে তুলছে, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়, তারপরে অনেক ভালো করছে। তো আমার মনে হয় যদি আমরা ক্লাসিক মিউজিকের দিকে যাই তাহলে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন, কারণ ক্লাসিক মিউজিকটা অনেক কঠিন একটা বিষয়, যেটা বুঝতে হবে, শিখতে হবে, লেখাপড়ার মতোই একটা। আর গান হ্যাঁ সবাই করতে পারবে, গান নিয়ে তো কোনো কথাই নাই, গান আমাদের সবারই পছন্দের। তবে আমার মনে হয় যদি আমরা পুরোপুরিভাবে গানটাকে প্রেজেন্ট করতে চাই তাহলে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে। পূজা, আরো 2টা গান। ওকে ঠিক আছে। তো আমার পছন্দেরই যে গানটা দিয়ে আমার প্রথম শুরু হয়েছিল আমি সেই গানটাই শোনাচ্ছি, সন্ধ্যা মুখোপাধ্যায় ম্যামের গাওয়া মধুমালতী গানটা শোনাচ্ছি। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়, যুথিকামিনী কত কথা, যুথিকামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়, মধুমালতী
ডাকে আয় আহ, মধুমালতী ডাকে আয়। এটা প্রথম শেখাচ্ছিল। হ্যাঁ, এটা আমার প্রথম। তো এটা দিয়ে আমার আর কি গান জগতে আসা, পরিচিতি পাওয়ার শুরুটাই আমার হচ্ছে মধুমালতী গান দিয়ে। তো এটাকে আমি কখনোই ভুলতে পারবো না। ওকে, সো হোয়াটস গোনা বি ইয়োর লাস্ট সং? উম, এভাবে বলতে গেলে আম, যে কি বলবো এটা আমি বুঝতে পারছি না। ওকে, আজকের শেষ গান কোনটা শোনাবেন? আজকের শেষ গান কোনটা করবো এটাই তো ভাবছি। সফট প্যাটার্নের গান আমি যেহেতু করি, তো আমি সেরকমই আরেকটা সফট প্যাটার্নের গানই শোনাচ্ছি। ওলেরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। ওলেরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। কি মিষ্টি গানগুলো। আসলে এই গানগুলো শুনলেই মনটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আমার শুরুটাই হচ্ছে সফট মেলোডি দিয়ে, আমি সফট গানেই সবসময় কমফোর্ট